আচ্ছা, ক্ষমতা বা পাওয়ার এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে বলুন তো? সম্ভবত চিৎকার, চেঁচামেচি, অনেক জাঁকজমক, একটা আগ্রাসী ভাব, তাই না? কিন্তু যদি বলি এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। আজকের এই বিশ্লেষণে আমরা ক্ষমতার এক অন্য রূপ দেখব, এমন এক রূপ যা এর চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। আর এই নিঃশব্দ ক্ষমতার একটা মাস্টার ক্লাস বোঝার জন্যই আমরা ভ্লাদিমির পুতিনকে একটা কেস স্টাডি হিসেবে দেখব। দেখুন, আমাদের লক্ষ্য কিন্তু এখানে কোনো নৈতিকতার বিচার করা নয়, বরং আমরা কৌশল আর মনস্তত্ত্বের গভীরে ডুব দিতে চাই। তাহলে চলুন ক্ষমতার এই প্লেবুকটা খুলে দেখা যাক। মনে রাখবেন, এটা কোনো জীবনী নয়, এটা হলো কৌশল আর প্রভাব বিস্তারের এক গভীর ব্যবচ্ছেদ। প্রথম পাঠ, অদৃশ্য থাকা শিল্প। কেজিবিতে কাজ করার সময়কার এক ভেরি গুরুত্বপূর্ণ শিক্ষা, কিভাবে সবার চোখের আড়ালে থেকে, ছায়ার মধ্যে থেকে আসল শক্তিটা সঞ্চয় করা যায়। তিনি কোনো জেমস বন্ড ছিলেন না, একদমই না, বরং ছিলেন একজন গ্রে ম্যান, মানে ছায়ার মতো ভিড়ে মিশে থাকা একজন সাধারণ কর্মকর্তা। এমন একজন যাকে কেউ খেয়াল করে না, মনে রাখে না, আর ঠিক এ কারণেই কেউ তাকে হুমকিও মনে করে না। তিনি শুধু এক কোণায় দাঁড়িয়ে নীরবে সব কিছুর হিসেব কষতেন। আর এই যে লোকে তাকে পাত্তাই দিত না, এই অবমূল্যায়ন, এটাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। ভাবুন একবার, যখন কেউ আপনাকে হুমকিই মনে করছে না, ঠিক তখনই তো তাদের ছাড়িয়ে যাওয়ার সেরা সুযোগটা তৈরি হয়। যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রেই এটা একটা দারুণ কৌশল। এবার দ্বিতীয় পাঠ, বিশৃঙ্খলা যখন মই হয়ে ওঠে। চলুন একটু পেছনে ফেরা যাক, রাশিয়ার সেই ৯০-এর দশকের অস্থির সময়ে, যেটা প্রায় সবার কাছে ছিল একটা বিপর্যয়। একজন সত্যিকারের কৌশলীর চোখে কিন্তু সেটাই ছিল ওপরে ওঠার জন্য একটা নিখুঁত পরিবেশ। একবার ভাবুন সেই সময়টার কথা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে, দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে, আর ক্ষমতার কেন্দ্রে বিশাল এক শূন্যতা। চারিদিকে শুধু বিশৃঙ্খলা আর হতাশা। সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে কিন্তু কারো কারো জন্য সুযোগের নতুন দরজা খুলে যাচ্ছিল। সেই সময়ের একটা ঘটনা কল্পনা করুন। বার্লিন ওয়াল ভেঙে পড়ছে, ড্রেসডেনের কেজিবি অফিসে চরম উত্তেজনা। একজন তরুণ অফিসার পুতিন সাহায্যের জন্য পাগলের মতো মস্কোতে ফোন করছেন, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসছে না, কিচ্ছু না, শুধুই নিস্তব্ধতা। মস্কো নীরব। এই একটা বাক্য, এই নীরবতা সম্ভবত তার মনস্তত্ত্বকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ওই এক মুহূর্তের নীরবতা তাকে কয়েকটা কঠিন সত্যি শিখিয়ে দিয়েছিল। প্রথমত, কেউ বাঁচাতে আসবে না। দ্বিতীয়ত, নিজেকেই নিজের ওপর ভরসা করতে হবে, একাই চলতে শিখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা তিনি পেয়েছিলেন, তা হল সংকট মানেই শুধু বিপদ নয়। সংকট হল নিজের অবস্থানকে আরও অনেক বেশি শক্তিশালী করার একটা মোক্ষম হাতিয়ার। অন্যের সিস্টেমের ওপর ভরসা করে লাভ নেই, নিজের সিস্টেম নিজেকেই করতে হবে। পাঠ নম্বর ৩, আনুগত্য যখন অস্ত্র। ক্ষমতার বাজারে আনুগত্য কোনো ভালো গুণ বা সদ্গুণ নয়, বরং এটা হলো সবচেয়ে দামি মুদ্রা, যার লেনদেন হয় খুব সাবধানে, অনেক হিসেব করে। তিনি একবার বলেছিলেন, বিশ্বাসঘাতকতার জন্য পুরস্কার পাওয়ার চেয়ে আমি আনুগত্যের জন্য ফাঁসিতে ঝুলতে রাজি। ভাবুন, ইয়েলসিন যুগে যখন সবাই ডুবন্ত জাহাজ ছেড়ে পালাচ্ছিল, তখন এই এক মানসিকতাই কিন্তু তাকে বাকি সবার থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু এর পেছনের আসল কৌশলটা বুঝতে হবে। তিনি যখন দুর্নীতিগ্রস্ত, দুর্বল হয়ে পড়া ইয়েলসিনকে রক্ষা করছিলেন, তখন তিনি আসলে শুধু একজন ব্যক্তিকে বাঁচাচ্ছিলেন না, তিনি সেই পুরো সিস্টেমটাকেই বাঁচাচ্ছিলেন, যা তিনি নিজে একদিন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এটা ছিল ক্ষমতার চাবিকাঠিটা জিতে নেওয়ার জন্য এক নিখুঁত দাবার চাল। চতুর্থ পাঠ, টাকা নয়, ক্ষমতাই শেষ কথা। এবার আসা যাক সেই গল্পে। একদিকে নতুন রাষ্ট্রশক্তি, আর অন্যদিকে অলিগার্কদের অঢেল সম্পদ, এক ঐতিহাসিক লড়াই। প্রশ্নটা খুব সহজ। যখন নতুন পয়সার মালিকরা প্রতিষ্ঠিত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, তখন আসলে কি হয়? অলিগার্করা ভেবেছিল টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কেনা যায়, কিন্তু তারা ক্ষমতার আসল স্বরূপ বুঝতে মারাত্মক একটা ভুল করেছিল। আর এই চ্যালেঞ্জের প্রতীক হয়ে উঠেছিলেন মিখাইল খোদরকোভস্কি, তৎকালীন রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি জনসম্মুখে সবার সামনে পুতিনকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছিলেন, কিন্তু তিনি যার সাথে লড়তে যাচ্ছিলেন তার ক্ষমতার ধরন সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।
খোদরোভস্কিকে গ্রেফতার করে লোহার খাঁচায় ভরে আদালতে হাজির করার যে দৃশ্য, ওটা আসলে একটা বার্তা ছিল। বাকি সমস্ত বিলিয়নিয়ারদের জন্য একটা স্পষ্ট সংকেত, তোমরা ধনী হতে পারো, যত খুশি ধনী হও, কিন্তু দিন শেষে তোমরা আমার প্রজা। এই ঘটনা থেকে যে সবচেয়ে বড় শিক্ষাটা পাওয়া যায় তা হল অর্থ অস্থায়ী, কিন্তু সার্বভৌম রাষ্ট্র ক্ষমতা চূড়ান্ত, অ্যাবসোলিউট। তাহলে এতক্ষণের আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? স্থপতির শেষ পাঠ। চলুন সব শিক্ষাকে এক জায়গায় করে দেখি মূল টেকঅ্যাওয়েগুলো কি কি। তাহলে ক্ষমতার মূল সূত্রগুলো কি দাঁড়ালো? প্রথমত, নিজের সিস্টেম, নিজের ইকোসিস্টেম তৈরি করা, যেখানে নিয়মকানুনগুলো আপনার তৈরি। দ্বিতীয়ত, গল্পের নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখা, কারণ মনে রাখবেন, যে গল্পটা বলে সেই জেতে। তৃতীয়ত, কৌশলগত ধৈর্য, সঠিক মুহূর্তের জন্য দশকের পর দশক অপেক্ষা করা। আর সবশেষে, আবেগ দিয়ে নয়, ঠান্ডা মাথায় অঙ্ক কষে সিদ্ধান্ত নেয়। আসল কথাটা হলো ক্ষমতা কেউ কাউকে হাতে তুলে দেয় না, এটা তৈরি করে নিতে হয়। এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পত্তি নয়, এটা একটা মানসিকতা। খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে এসে নিজের ভাগ্যকে নতুন করে লেখার এই গল্পটা আসলে আত্মনিয়ন্ত্রণের এক চরম উদাহরণ। ইতিহাস কিন্তু খেলোয়াড়দেরই মনে রাখে, দর্শকদের নয়। প্রশ্নটা খুব সহজ, আমরা কোনটা হতে চাই? নিজেদের জীবনের খেলার মাঠে নামতে চাই, নাকি গ্যালারিতে বসে হাততালি দিতে চাই? এই কৌশলগুলো শুধু রাজনীতির জন্য নয়, এগুলো নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার এক একটা নকশা। বাকিটা যার যার ভাবনার ওপর।